আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা কিছু প্রশ্ন করার জন্য এসেছি মিডিয়ার মাধ্যমে। আপনাদের এখানে কেমন হচ্ছে ভোট বা কিরকম পরিস্থিতি ভোটের একটু জানাবেন। আমরা 4 নং খানপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আমরা ছাতিয়ানিতে ভোট দিয়েছি খুব সুশৃঙ্খলভাবে। 18 বছর পর আমরা অনেক সুন্দরভাবে ভোট দিয়েছি এবং এটা আমরা বলতে পারি ঈদের দিন আর কি, জি। ঈদের দিনের মতো খুব মানে পরিবেশ বান্ধবভাবে আমরা ভোট দিয়েছি। আমাদের এলাকার কৃষক থেকে শুরু করে ছোট বড় যারা আছে, ছাত্র সহ জি। সবাই আমরা অনেক ভালোভাবে ভোট দিয়েছি। বৃদ্ধ মানুষ সহ ভোট দিয়েছে এবং তারা অনেক খুশি হয়েছে, জি। অনেক ভালো হয়েছে। তো আমাদের এখানে ধানের শীষে জিতবে এবং আমরা মনে করতেছি তারেক জিয়া আমাদের বগুড়ার ছেলে, জি। সে প্রধানমন্ত্রী হবে, এটা আমরা আশাবাদী। জি তো আপনাদের আর কিছু জানার আছে? জি, মানে এবার আপনার মানে ঠিক আছে দাঁড়াও চল। প্রিয় দর্শক, আমরা মনে করতেছি যে আল্লাহ যদি রহম করে জি এই ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশে তারেক রহমান তিনি সরকার প্রধান হবেন, এতে সকলের উন্নয়ন হবে, এটা আমাদের বিশ্বাস। আপনি দাঁড়ান। তিনি আসলে একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন, তিনি বুঝবেন কীভাবে দেশ পরিচালনা করা লাগে, এটা আমাদের বিশ্বাস। আর আমরা বগুড়াবাসী দোয়া করি তার জন্য, সে যেন শুধু আমাদের বগুড়ার উন্নয়ন নয়, সে যেন আমাদের বগুড়ার উন্নয়নের পাশাপাশি আমাদের পুরা সমগ্র বাংলাদেশের সকলের যেন মনের আশা পূর্ণ করতে পারে, সকলের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, আইন শৃঙ্খলা যেন উন্মুক্ত থাকে, এটা যেন সকলের জন্য সমানভাবে বরাদ্দ থাকে। মানে বড় থেকে শুরু করে, আমি এই বড় বলতে বোঝাচ্ছি ধনী গরিব, গরিব মিসকিন, মানে সকল ধরনের মানুষের জন্য যত সমান থাকে। আর বাংলাদেশে এখন সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে রাস্তাঘাটের বিষয়টা। আমি রাস্তাঘাটের বিষয় সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে মানে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, মানে একটু ভালোবেসে বললাম, মানে আমার বিশ্বাস হবে সেই দৃষ্টিকোণ থেকে বললাম, তিনি যেন, আমরা যেহেতু বগুড়া জেলার মানুষ, তিনি যেন রাস্তাঘাটের বিষয়টা দেখেন। মানে গতদিনেও আমরা দেখেছি যে আমাদের রাস্তাঘাটের জন্য অনেক টাকা বাজেট হয়, মানে অন্যান্য বিশ্বের তুলনায় আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে অনেক বেশি বাজেট হয়, কিন্তু এই বাজেটটা মানে তুলনামূলক কাজ হয় না। মানে দেখা যায় 10 কোটি টাকা যদি বাজেট হয়, সেখান থেকে যায় রাস্তায় মানে উপর লেভেল থেকে নিচ পর্যায়ে আস্তে আস্তে দেখা যায় যে সেটা 1 কোটিতে কাজ হয় আর 9 কোটির খোঁজ থাকে না। কিন্তু সেটা কেন? অথচ আমাদের বাংলাদেশের যত আয়ের উৎস আছে সেখান থেকে সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয় রাস্তার ক্ষেত্রে। তাহলে কেন আমাদের রাস্তাতে এরকম অবনতি, রাস্তাঘাটের এত মেরামত হয় না, এত খারাপ অবস্থা? তাই আমি মাননীয় সরকারকে বলবো এই বিষয়ে দৃষ্টিকোণ করতে, যেন যে টাকাটা বাজেট করা হয় সেই টাকাটাই যেন মানে রাস্তার কাজে নির্ধারণ করা হয়। আর মানে সঠিক তদন্তের মাধ্যমে যেন মানে যে টাকাটা দিলাম সেই পরিমাণ সমপরিমাণ রাস্তায় কাজকর্ম হচ্ছে কিনা এই বিষয়টা দেখবেন। আর এই যে বিভিন্ন সরকারি হসপিটালগুলো রয়েছে, এই বিভিন্ন হসপিটালগুলোর অবস্থা খুবই অবনতি, এই পরিবেশটা খুবই খারাপ। মানুষ মানে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে চায়, অথচ সরকারি জায়গায় তারা চিকিৎসা নিতে চায় না। এটা কেন হবে? এটা আমার কাছে প্রধানমন্ত্রী সহ সকল বাংলাদেশের মাধ্যম থেকে আমি এই প্রশ্নটা করতেছি যে সরকারি চিকিৎসাগুলো, হাসপাতাল যেগুলো আছে, মেডিকেল যেগুলো আছে, এই বিষয়ে একটি নজরদারি রাখবেন। আর সেই আঙ্গিকে আর একটা কথা বলতে চাই, মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি অন্যতম। শিক্ষার বিষয়টাও এরকমই, সবাই পাবলিক স্কুলগুলোতে যেগুলো আছে সেই স্কুলগুলোতে সব ছেলে মেয়েকে ভর্তি করায় দিতে চায়। অথচ দেখেন একটা পাবলিক স্কুলের একটা শিক্ষকের যোগ্যতা দেখা যায় এসএসসি পাস, অনেক ম্যাডামদের এসএসসি পাস, বা অনেকেই আছে দেখে এসএসসি পাসও না, আবার হয়তো বা ইন্টারমিডিয়েট পাস, দেখা যায় যে গ্রাজুয়েশন বিএ পাস খুবই কম। তো সেক্ষেত্রে সেরকম প্রতিষ্ঠানে যদি তার বাবা মা সন্তানদেরকে মানে ভালো পড়াশোনার উদ্দেশ্যে ভর্তি করে দিতে পারে, আর অথচ একটা প্রাইমারিতে একটা শিক্ষক নিয়োগ দেওয়া হয় মিনিমাম গ্রাজুয়েশন,
অর্থাৎ তার বিএ পাস থাকতে হবে, অথচ সেখানে ছাত্রছাত্রী থাকে না। কেন থাকে না? তার মানে অবশ্যই সেখানে শিক্ষাটা সঠিকভাবে দেওয়া হয় না। তাদের শিক্ষাগত যোগ্যতা আছে বা তাদের ভিতরে জ্ঞানের আলো আছে, কিন্তু সেটা তারা ছড়িয়ে দিতে পারে না, বিকশিত করতে পারে না, বাচ্চাদের টেক কেয়ার করে না। এই বিষয়টাও সরকারকে দেখতে হবে। তারা যেন এই শিক্ষা খাতের দিকেও একটি বিশাল নজর রাখে। সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যেন সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়তে পারে। এতটুকুই আমার সরকারের কাছে চাওয়া। সরকারকে আরও আমি বিশেষভাবে বলতে চাই যে এই যে ঘুষ মুক্ত যেন চাকরির বিষয়গুলো দেখা। আমাদের মানে চাকরি খাতটা অনেক অনিয়ম হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার ছিল, সে সরকার মানে চাকরির বিষয়গুলো খালি কি করেছে, মানে শুধু তার নেতা বা দলের ভুক্ত লোকদেরকে জব দিয়েছে, আবার দেখা গেছে সেখানে টাকার বিনিময়ে হলেও জব দিয়েছে। এই বিষয়টা যেন না হয়। এখানে মেধার তালিকায় যেন সকলকে চাকরিটা দেওয়া হয়, মেধার ভিত্তিতে সবাই যেন জবটা পায়, যার যোগ্যতা আছে সেই জবটা পাবে। যে পরিশ্রম করছে, যে ভালো কিছু করবে তাকেই যেন জবটা দেওয়া হয়। তাহলে আমাদের দেশের উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করছি। ঠিক আছে দর্শক, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখনকার মতো আমার যেখানে চাচা রয়েছে, ভাই রয়েছে, বড় ভাই রয়েছে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা করার থাকে তাদেরকে আপনি করতে পারেন। ঠিক আছে আঙ্কেল, আপনি কত বছর ধরে রাজনীতিতে এসেছেন বা ভোট দেন তারেক জিয়াকে? আমি রাজনীতি করি না, আমি এই দলকে ভালোবাসি। বিএনপি থেকে আমার বাবা মা সবাই বলছে যে বিএনপি দলটা খুব ভালো। এই জন্যে, কারণ তারা জন্ম দিয়েছেন, তারা বলছে যে ধানের শীষ করা লাগবে, ধানের শীষে ভোট দেওয়া লাগবে। আমি বাবা মার কথা শুনছি, আমার বাবা মার অবাধ্য সন্তান হতে চাই না। বাবা মা বলছে ধানের শীষে ভোট দিতে, আমি জি আপনার বক্তব্য শেষ, আপনি কিছু বলেন যে আপনি কাকে ভোট দিলেন? কথা হলো আমরা বগুড়া জেলার মানুষ, জি এটা সবচেয়ে আমাদের বড় পরিচয়। আমাদের বগুড়া জেলা থেকে যদি একটা সরকার গঠন হয় তাহলে আমাদের পুরো বগুড়া জেলায় উপকার হবে, এটা তো বাস্তব ঘটনা। জি এখন তারপরেও আমার জীবনে এটা প্রথম ভোট, সেই প্রথম ভোটে আমি ধান শীষে দিয়েছি। কারণ যে বগুড়া জেলার মানুষ তার একটা আমাদের মানে পাশের আমাদের এলাকারই ছেলে, তাহলে তাকে যদি ভোট না দিই তাহলে এটা আমাদের একটা ব্যর্থতা হবে, তাই না? এই জন্য আমরা ভালোবাসি তার এক ভোট দিচ্ছি এবং আমাদের এখানে বিপুল ভোটে ধানের শীষ ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ, ঠিক আছে।